একটা শাস্তি না দিলেই নয়, নয়তো পড়ে যাবে এতদিন আদর্শহাকে লালন করা গরু গোয়াল শূন্য করে অন্যত্র ছুটতে চাইছে। তূর্ণ একবার সরু দৃষ্টিতে তাকালো আরোহীর পানে, অতপর পকেটে হাতরে নিজের ব্যক্তিগত মুঠোফোনটা হাতে তুলে নিল। তাতে একটু আগে আরোহীর আর তার কল রেকর্ডিং চালিয়ে দিল উচ্চ শব্দে। সেখানে বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছে আরোহী তূর্ণকে বদমাইশ বলেছে। বিস্মিত হলো মেয়েটা। এই ছিল এই পাজি লোকের মনে। শেষে কিনা মিথ্যা বলেও বাঁচতে পারল না। কে বলেছিল একে কল রেকর্ড চালু করে রাখতে? না না, পরিবেশ বেশ গরম, এখন এই স্থান থেকে পালানোই উত্তম কর্ম। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে নিজের পালানোর পথ খুঁজল আরোহী। অতপর ছুটে পালাতে চাইল দরজার বাহিরে, তবে তার হলো না। মেয়েটা দৌড় শুরু করতেই পেছন থেকে খপ করে তার হাতটা টেনে ধরল তুর্য। বাঁকা হেসে বলল, এবার কোথায় পালাবি তুই? আমাকে বদমাইশ বলা? এবার তোকে দেখাচ্ছি মজা। আমি আর কখনো আপনাকে বদমাশ বলবো না তূর্ণ ভাই। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আরোহী হাত মোচড়াল, কাঁদো কাঁদো হয়ে বলল উক্ত কথাগুলো। তবুও তূর্ণ ছাড়ল না তার হাত। সকালে বাসি মুখেই হাত টেনে নিয়ে বেরোলো কক্ষের বাহিরে। আরোহী নিজেকে মুক্ত করার আরও চেষ্টা চালালো, ব্যস্ত হয়ে বলল, আমি কখনো হাত মুখ ধুইনি তূর্ণ ভাই। ঘুম থেকে উঠে চুলটাতেও এখনো অবধি চিরুনি করিনি। রাস্তার মানুষ দেখলে কি বলবে, মামা মামি বা কি বলবে? আমি বরং হাত মুখ ধুয়ে একটু তৈরি হয়ে নিই, তারপর আপনাদের বাড়িতে যাব। নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছিস না যে তোকে তৈরি হয়ে যেতে হবে। এভাবেই চল, আমাদের বাড়িতে গিয়ে ফ্রেশ হবি। তূর্ণের কাট কাট কণ্ঠস্বর। মেয়েটাকে সে টেনে নিয়ে এলো সিঁড়ি থেকে। নিচে নামতেই সম্মুখে পড়লেন ইরা। তূর্ণকে দেখে যেন আনন্দে গদগদ হয়ে পড়লেন তিনি। একগাল হেসে বললেন, আরে তূর্ণ বাবা যে, কখন এলে? তূর্ণ একবার ঘাড় বাঁকিয়ে তাকালো আরোহীর পানে, অতপর আবার ইরার পানে তাকিয়ে বেশ হাসি মুখে বলল, এই তো একটু আগেই এসেছি মামুনি। আর এসেই তোমার এই বলদি মেয়েটাকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে আনতে হলো। মা যেতে বলেছে ওকে, আর ওর কত বড় সাহস একবার ভেবে দেখো। মায়ের আদেশকে উপেক্ষা করে ঘরের দ্বার দিয়ে বসে আছে। ইরা একরাশ বিরক্তি নিয়ে তাকালেন আরোহীর পানে। মেয়েকে এত বলে এত বকে তবু আদব কায়দা শিখাতে পারলেন না বোধহয়। পৃথা গুরুজন, সে ডেকেছে, অবশ্যই সে ডাককে গ্রহণ করা তার মেয়ের কর্তব্য। তা না, গুরুজনের ডাককে উপেক্ষা করে দরজায় খিল বসিয়েছিল বাদর মেয়েটা। ইরার চোখ মুখ কিঞ্চিত রুক্ষ হলো। থমথমে কণ্ঠে বললেন, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি। গুরুজনদের কথাও অমান্য করতে শিখেছ আজকাল। এই শিক্ষাই কি আমি তোমাকে দিয়েছিলাম? মা তুমি? কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটার আগেই আরোহীকে থামিয়ে দিলেন ইরা। আদেশে সুরে বললেন, যাও গিয়ে দেখো তোমার বড় মামি ডেকেছে কেন। আর ফের গুরুজনদের কথা উপেক্ষা করার চেষ্টা করলে একদম চাপকে সিধে করে দেব, বলে দিলাম। ইরা হতাশ হলো, বুঝলো এখানে কিছু বলে কোনো লাভ নেই। এও তূর্ণের পক্ষে, অবশ্য পক্ষে থাকবে নাই বা কেন। ইরার ভাইয়ের ছেলে তো তূর্ণ, একই বংশের রক্ত বইছে দুজনের শরীরে। এই বাড়িতে আরোহীর ভাই শত্রু, মা শত্রু, শুধু একটু ভালো আছে বাবা। সেই বাবাটা যে এই মুহূর্তে কোথায় গেল? মেয়েটা গলা উঁচিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে খুঁজল বাবাকে, কিন্তু কোথাও দেখা পেল না তার। নিশ্চয়ই শুক্রবার সকালে উঠে বাজারে চলে গিয়েছেন। হতাশ হলো আরোহী। আর কি করার, তার কপালটাই খারাপ। এখন না চাইতো এই বদমাইশ তূর্ণর সাথেই যেতে হবে। কেউ তাকে বাঁচাতে আসবে না, কেউ না। ও বাড়িতে নিয়ে গিয়ে আবার কি করবে কে জানে। চারিদিকে শুধু হতাশা আর হতাশা। চারিদিকে ব্যস্ততা বেড়েছে। বৃক্ষহীন শহরের বুকটায় সূর্যের আলো উজ্জ্বল হয়ে উঠেছে অনেকটা। চৌধুরী বাড়ির সদর দরজা গলিয়ে আরোহীর হাত ধরে তূর্ণ ভেতরে প্রবেশ করতেই তাদের পানে ছুটে এলো ছোট অনয়। এ বাড়ির ছোট ছেলে, অর্থাৎ তূর্ণের ছোট কাকা তারেকের ছেলে এই অনয়। বয়স আর কতই বা হবে, বড়জোর 4 কিংবা 4.5 বছর। এখনও অবধি সব বুঝ ক্ষমতা তার না হলেও পাকা পাকা কথা আর কথায় কথায় প্রশ্ন করায় পারদর্শী হয়ে উঠেছে সে। অনয় ছুটে এসে পথ আগলে দাঁড়ালো তূর্ণ এবং আরোহী। ভ্রুদয় কিঞ্চিত ভাঁজ ফেলে শুধালো, আলপ্পি, তোমাকে এমন পাগলির মতো দেখাচ্ছে কেন? আরোহী হতাশ হলো। শেষে কিনা তাকে দর্শনের ছোট অনয়ও পাগলির সাথে তুলনা দিচ্ছে। অবশ্য দিবে নাই বা কেন। যেভাবে ঘুম থেকে তুলে গরুর ন্যায় টেনে হিঁচড়ে নিয়ে এলো তূর্ণ,
তাকে দেখে তো পাগলির ন্যায় মনে হবে। রাস্তার লোকেরাও নিশ্চয়ই তাকে দেখে এমনটাই ভেবেছে। এই লোকের অত্যাচারে এতদিন নিজ গৃহে কোনো মান সম্মান ছিল না আরোহীর। এখন দেখা যাচ্ছে গৃহের বাইরেও থাকবে না। মেয়েটার হৃদয় যেন তূর্ণের প্রতি ক্রোধ নড়ে চড়ে উঠল। রুক্ষ দৃষ্টিতে সে তাকালো তূর্ণের পানে। তূর্ণ ভীষণ সাবলীলভাবে উপেক্ষা করলো সে দৃষ্টি। অনুনয়ের সুরে তাকিয়ে বলল, কেন তোর আলোপিকে আজ আলুর মতো লাগছে না রে? অনয় তার ছোট ছোট চোখ দ্বারা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলো আরোহীকে। অতঃপর বেশ বিচক্ষণতার সাথে জবাব দিল, না, আজ আর আলুর মতো লাগছে না। দিদুন আমাদের বাড়ির ওপাশে কি একটা গাছ লাগিয়েছে না, ওটার মতো লাগছে। অনয়ের ছোট বয়সে সব কথা সুন্দর সাবলীলভাবে উচ্চারণ করতে পারলেও তার ট এক এবং ত এই দুটো অক্ষর উচ্চারণে ভেজা সমস্যা। আরোহী কপাল কুঁচকালো। এরা দুই ভাই মিলে আবার কোন সবজির সাথে তাকে মিলানোর চেষ্টা চালাচ্ছে। অনয় ছোট, তার কণ্ঠে আরোহী আপি আপ্পি দুটো শব্দ উচ্চারণ না করতে পেরে সে তাকে আলোপ্পি বলেই ডাকে। যদিও মেয়েটার মনে হয় আলোপ্পির তুলনায় আরোহী আপি এটা সহজ, কোনো যুক্তবর্ণ নেই। বারবার অনয়কে এ ব্যাপারে বলার পরেও সে আলোপ্পিতে অভ্যস্ত হয়ে উঠেছে। আর সেই আলোপ্পির আলো থেকে তূর্ণ বানিয়েছে আলু। এতদিন তো এই দুই ভাই মিলে আলু আলু করে তার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল, কিন্তু এখন আবার কোন সবজির সাথে তাকে জড়াতে চাইছে। আরোহী কপাল কুঁচকে রেখে অনয়কে প্রশ্ন করল। তুই কোনটার কথা বলছিস? অনয় গালে হাত দিল, ভাবুক ভঙ্গিতে বলল, ওই যে বাড়ির ওই পাশে দিদুন লাগিয়েছে, লম্বা, চারপাশে পাতা দিয়ে ঢাকা, আবার পাগলির মতো চুল আছে, একদম ঠিক তোমার মতো। অনয়ের বর্ণনায় চিন্তায় পড়ে গেল তূর্ণ এবং আরোহী। কি এমন হতে পারে যেটা লম্বা, চারপাশ পাতা দিয়ে ঢাকা, আবার মাথায় চুলের মতো? তূর্ণের দাদি অর্থাৎ তাহমিনা বেগম বাড়ির আশেপাশে তো বেশ অনেক গাছই লাগিয়েছেন। বৃদ্ধ বয়সের অবসর সময়ে এই করেই তার সময় কেটে যায়। এর মধ্যে কোন গাছটা? ভাবতে ভাবতে তূর্ণ হুট করেই বলল, ভুট্টা? তুই কি ভুট্টার কথা বলছিস অনয়? অনয়ের চোখ মুখ চকচক করে উঠল। মাথা ঝাঁকিয়ে তৎক্ষণাৎ জবাব দিল। হ্যাঁ হ্যাঁ, বুত্তা বুত্তা। তূর্ণের ওষ্ঠ প্রসারিত হলো। অনয়ের মাথায় হাত দিয়ে তার চুলগুলো এলোমেলো করে বলল, বাহ, বেশ ভালো বর্ণনা দিলি তো ভুট্টার। ঘাত তুই একদিন ভুট্টা বিজ্ঞানী হবি। অনয়ের চোখে মুখে গম্ভীরতার ছাপ ফুটে উঠল রাতারাতি। তূর্ণের বক্তব্যের প্রতিবাদ করে সে বলল, না না, আমি বুত্তা বিজ্ঞানী হব না, আমি হব দিদুনের গল্পর বুত্তা কুমার, আর আলুপ্পি হবে বুত্তা কুমারী। তারপর আমার বুত্তা কুমারীকে রাক্ষস ধরে নিয়ে যাবে। আমিও এক সাহসী বুত্তা কুমার হয়ে সাতসাগর 13 নদী পাড়ি দিয়ে বুত্তা কুমারীকে উদ্ধার করে আনবো। তূর্ণের দৃষ্টি তীক্ষ্ণ হলো। থমথমে কণ্ঠে সে বলল, এ তোর ভুট্টা কুমারী হওয়ার যোগ্যতা রাখে না। এ আপাতত আলু কুমারী ঠিক আছে। অনয় নাক মুখ কুচকালো, আঙুল তুলে বলল। কিন্তু আমার আলুপ্পি তো বুত্তা কুমারীর মতো সুন্দর। তূর্ণ ছোট ছোট চোখ করে তাকালো অনয়ের পানে, অতঃপর বলল, তুই কি বুঝিস সুন্দরের? আমার বুত্তা কুমারীকে। অনয় বেশ ভাব নিয়ে বলল কথাটা। অবাক হলো তূর্ণ। এইটুকু ছেলের কি উত্তর? আজকালকার বাচ্চাগুলো বয়সের তুলনায় অধিক বোঝে। এরা যেন পেট থেকেই পেকে বেরিয়ে আসে। তূর্ণ মুখ পাকালো, ভেঙচি কেটে বলল, এসেছে আমার ভুট্টা কুমার। আর ওহি তোর ভুট্টা কুমারী হবে না, অন্য কাউকে খুঁজে নে যা। অনয় যেন মানতে পারল না তূর্ণের কথা। গুটি গুটি পায়ে এসে সে দাঁড়ালো আরোহীর পাশে। ছোট ছোট হাতে জড়িয়ে ধরল মেয়েটার কোমর। কণ্ঠে জোর দিয়ে বলল, আলুপ্পি আমার বুট্টা কুমারী, আর কাউকে লাগবে না। কপালে ভাঁজ ফেলল তূর্ণ। একটুখানি পুচকে ছেলে, দুনিয়ায় পা রাখতে না রাখতেই তার জিনিসের দিকে নজর দেওয়া শুরু করেছে। ভাগ্যিস এই ছেলের জন্ম আরোহীরও অনেক পরে, নয়তো আরোহীকে নিয়ে নির্ঘাত তার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধটা বাঁধিয়েই দিত। অবশ্য এখনই বা কম করছে কি সে? তূর্ণ কিঞ্চিত ধমকের স্বরে অনয়কে বলল, হপ, কোথা থেকে এসেছে আমার ভুট্টা কুমার? দূরে যা, আর ওহিকে আমি তোকে দেব না। ব্যাস হয়ে গেল। তূর্ণের এইটুকু ধমকেই নাকের পানি চোখের পানি এক করে ফেলল অনয়। চিৎকার করে কেঁদে উঠে দৌড়ে লাগালো তাহমিনা বেগমের কক্ষের পানে। যেতে যেতে কণ্ঠ উঁচিয়ে বলল, দাদি, তুন্নু ভাই আমাকে বকেছে,
আবার ধমকও দিয়েছে। তূর্ণ ওষ্ঠ বাঁকালো, ভেঙিয়ে বলল, দাদি, তুন্ন ভাই আমাকে বকেছে, আবার ধমক দিয়েছে। হাত পা এখনো পেটের মধ্যে, এখনই এসেছে আমার সাথে শত্রুতা করতে। যত সব আজব পাবলিকে ভর্তি বাড়িঘর। তূর্ণের এহেন বাচ্চাদের ন্যায় আচরণে বিরক্ত হলো আরোহী। একটুখানি বাচ্চা ছেলে, তার সাথেও ঝামেলা পাকাচ্ছে এলো। তূর্ণের ব্যবহার নিতান্তই ছেলে মানুষই, এবং বাচ্চাদের বিরক্ত করা ব্যতীত আর কিছুই মনে হলো না আরোহীর নিকট। কপাল কুঁচকে মেয়েটা বলল, ওইটুকু ছেলের সাথেও আপনার ঝামেলা না করলে হয় না তূর্ণ ভাই? বুদ্ধিশুদ্ধি কি সব লোপ পেয়েছে আপনার? তূর্ণ ঘুরে তাকালো আরোহীর পানে, চোখ বড় বড় করে বলল, প্রথমে আমাকে বদমাইশ বললি, তারপর আমাকে মিথ্যা বললি, এখন আবার আমার বুদ্ধি নিয়ে তুই প্রশ্ন তুলছিস? আরোহীর বিরক্তবোধ বাড়ল। এক প্রকার তাকে বাসা থেকে জোর জবরদস্তি করে তুলে এনেছে লোকটা, এখানে এসে আবার ঝামেলা পাকালো অনয়ের সাথে। এখন আবার সে বলছে, একবার এ কথা ঘুরিয়ে নিতে চাইছে আরেক দিকে। আরোহী নিজের বিরক্তিবোধ নিয়েই পা বাড়ালো অন্যদিকে। অমনি পেছন থেকে খপ করে তার হাতটা ধরে ফেলল তূর্ণ। ওষ্ঠ বাঁকিয়ে বলল, কোথায় যাচ্ছিস? তো যে আমার থেকে এখনো অনেক শাস্তি পাও না? এ পর্যায়ে আরোহীর হৃদয় কিঞ্চিত ভীত হলো। এই শাস্তির ব্যাপারটা সে তো ভুলে গিয়েছিল। এখন আবার এই লোক তাকে কিনা কি শাস্তি দেয় কে জানে। আরোহী ঢোক গিলল, ভীত স্বরে শুধালো, কি শাস্তি? তূর্ণ জবাব দিল না কোনো। মেয়েটার হাত টেনে নিয়ে গেল নিজের কক্ষের বারান্দায়। সেখানে কিছু বেলি ফুল গাছের চারা দেখিয়ে বলল, প্রথমে ফ্রেশ হবি, তারপর সুন্দর পরিপাটিভাবে বাগান থেকে মাটি এনে আমার এই বেলি ফুল গাছের চারাগুলো রোপণ করবি। থামলো তূর্ণ, দুই হাত তুলে হাই দিতে দিতে বলল, আমি এখন একটু ঘুমাবো। না গতকাল রাতে তোর যন্ত্রণায় একটু ঠিকভাবে ঘুমাতে পেরেছি, আর না আজ সকালে পেরেছি। তুই তোর কাজ শুরু কর, আমি গেলাম। তূর্ণ চলে গেল। তবে বেলি ফুলের চারা রোপণের শাস্তি পেয়ে খুশি হলো আরোহী। শাস্তি হলো তার মনের মতো একটা কাজ পেয়েছে। পৃথিবীর বুকে বসবাসরত আমরা সবাই আলাদা আলাদা চিন্তাধারার অধিকারী। সবার পছন্দ অপছন্দ আলাদা। এই যেমন ফুলের ক্ষেত্রে কারো পছন্দ গোলাপ, কারো পছন্দ বেলি, কেউ আবার ডেইজি পছন্দ করে, কেউ আবার টিউলিপ। সেক্ষেত্রে আরোহীর পছন্দ গোলাপ এবং বেলি। ছোটবেলা থেকেই কেমন যেন এই ফুল দুটোর প্রতি আলাদা একটা টান অনুভব করে আরোহী। কোথাও গিয়েছে আর এই ফুল দুটো চোখে পড়েছে, কিন্তু সে এমন কখনো হয়নি। একটাকে রেখে সে কখনো অন্যটাকে বাছাই করতেই পারে না। আরোহীর সর্বদাই মনে হয়, গোলাপ হলো ভালোবাসা, যা নিজের সৌন্দর্যকে ছড়িয়ে দিয়ে পুলকিত করে হৃদয়কে। আর বেলি হলো মায়া, যা নিজের সুবাস ছড়িয়ে আলোড়ন সৃষ্টি করে হৃদয়ে। আর সেই ফুল দুটোর চারা দ্বারাই নিজের কক্ষের বারান্দা ভরে রেখেছে তূর্ণ। এই বাড়ির বাগানে কিন্তু গোলাপ এবং বেলি দুটো গাছই রয়েছে। তবুও তূর্ণ যে কোনো আলাদাভাবে তার কক্ষের বারান্দা ভরে রাখে এই দুটো গাছে জানা নেই আরোহীর। কিন্তু বেলি গাছগুলোতে যখন ফুল ধরে আর মৃদু বাতাসে তার সুগন্ধ ভেসে আসে, এই কক্ষে তখন পুরো কক্ষটা যেন স্বর্গীয় এক অনুভূতি অনুভব করায় মেয়েটাকে। ইচ্ছে হয় সারাদিন এই কক্ষে বসে থাকতে। তবে তূর্ণ তা কোনো কালেই হতে দেয় না। গোলাপ গাছে বা বেলি গাছে কুড়িয়ে আসলেই এই কক্ষের আশেপাশে আর কাউকে আসতেই দেয় না তূর্ণ। আরোহী কেউ নয়। সময় গড়ালো কিছুটা, দুপুর হয়ে এসেছে। আকাশের সূর্যটা ধীরে ধীরে ধরা দিতে শুরু করেছে উজ্জ্বল হয়ে। ঘন্টা দুয়েকের মতো ঘুমিয়ে তূর্ণের ঘুম ভাঙল মাত্রই। একটু সময় নিয়ে এসে উঠে বসল বিছানায়। আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজল আরোহীকে। মেয়েটা কি এই কক্ষে আছে এখনো, নাকি বেরিয়ে গেছে? তূর্ণ বিছানা ছেড়ে এগিয়ে গেল বারান্দার পানে। না, মেয়েটা নেই কোথাও। বেরি গাছের চারাগুলো বেশ পরিপাটিভাবে রোপণ করা। হয়তো নিজের কাজ শেষে বেরিয়ে গেছে এই কক্ষ থেকে। তূর্ণ আর বেশি ঘাটল না। চারিদিকে একবার চোখ বুলিয়ে ওয়াশরুমের পানে গেল ফ্রেশ হতে। এই প্রায় দুপুরে বাড়ির বউরা অর্থাৎ তুর্য চৌধুরীর স্ত্রী পৃথা, তৌফিক চৌধুরীর স্ত্রী ইশরাত, তারেক চৌধুরীর স্ত্রী অনন্যা, তিনজনই রান্নাঘরে। হাতে বেশ মুখরোচক খাবার তৈরিতে ব্যস্ত তারা। মাঝে মাঝে সাপ্তাহিক ছুটির দিনে গৃহে এমন মুখরোচক খাবারের আয়োজনের হিড়িক লাগায় গৃহিণীরা। তাদের কর্তারাও হিড়িকে খুশি হয় বেশ। বাড়ির বউদের রান্নার ব্যস্ততার এই ঘরেই আবার তাহমিনা বেগমের কক্ষে আড্ডা বসিয়েছে বাড়ির মেয়েরা। আড্ডার এক পর্যায়ে হুট করেই আরোহীর চুল টেনে ধরলেন তাহমিনা বেগম। চুলগুলো খুলে দিয়ে বললেন, চুলে তেল দিস না কতদিন ধরে বুড়ি? চুলগুলো কেমন রুক্ষ খসখসে হয়ে গেছে।
তাহমিনা বেগমের কথা শেষ হতেই ওষ্ঠ প্রসারিত করলো তৌফিকের মেয়ে তনয়া। কেমন রসিকতার সুরে বলল, তুর্য ভাইয়ের যন্ত্রণায় মনে হয় চুলে তেল দেওয়ার কথা ভুলে বসেছে আরোহী। তনয়ার কথায় সায় জানিয়ে হেসে উঠল তূর্ণের ছোট বোন তুলি আর তৌফিকের আরেক মেয়ে তানিয়া। আরোহী আর তনয়া প্রায় সমবয়সী এবং এক শ্রেণীতেই পড়ালেখা করে। তবে তুলি আর তানিয়া আবার তাদের তুলনায় বয়সে কিছুটা ছোট। তারা দুজনও এবছর 10ম শ্রেণীতে। তাহমিনা বেগম একটু উল্টে পাল্টে দেখলেন নাতনির রুক্ষ চুলগুলো, কপাল কুঁচকে বললেন, পৃথার থেকে চুলের আয়ুর্বেদিক তেলের বাটিটা নিয়ে আয় তো কেউ। মেয়েটা কি অবস্থা করেছে সুন্দর চুলগুলো। তুলি উঠে দাঁড়ালো, বলল, আমি আনছি এক্ষুনি। আরোহী উঠে দাঁড়ালো সাথে সাথে। তুলিকে বাধা দিয়ে বলল, আমি আনছি, তোর যেতে হবে না। সাথে একটু এও দেখে আসি মামিরা আজ কি কি রান্না করছে। কথাটা বলেই পরপর খোলা চুলে দৌড়ে কক্ষে থেকে বেরিয়ে পড়ল মেয়েটা। তবে পথিমধ্যে বাঁধল বিপত্তি। বেখেয়ালিতে দৌড়াতে গিয়ে কারের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে মেঝেতে। হকচকিয়ে উঠল মেয়েটা, সাথে কিঞ্চিত ব্যথা পেল কোমরে। তৎক্ষণাৎ কোমর চেপে ধরল আরোহী। চোখ তুলে সম্মুখে তাকাতেই দেখতে পেল তূর্ণকে। কেমন অদ্ভুত দৃষ্টিতে সে তাকিয়ে আছে। আরোহী কপাল কুঁচকাল। সব স্থানে কেন এই লোক? কাল রাত থেকে যেন তূর্ণ তার কপালে শনি হয়ে দাঁড়িয়েছে। এমনি যা করার তা তো করেছেই, এখন ধাক্কা খেলো তাও এর সাথে। আরোহী উঠে দাঁড়ালো, বিরক্তি নিয়ে বলল, দেখে হাঁটতে পারেন না তূর্ণ ভাই, দিলেন তো আমাকে ফেলে। তূর্ণ কপাল কুঁচকাল। আরও কিছুটা সময় নিয়ে চেয়ে রইল আরোহীর পানে। অতপর হুট করে বুকে হাত দিয়ে বলল, তুই এভাবে দিনে দুপুরে খোলা চুল দিয়ে পেতনির মতো ঘুরে বেড়াচ্ছিলি কেন আরোহী? আর একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করেই বসতাম। আরোহী কটমট করলো। এই লোক যে অভিনয় করছে তা বুঝতে বাকি নেই। একটা মানুষ কিভাবে যে এত অভিনয় করতে পারে তা ভেবে পায় না মেয়েটা। আরোহীর আর এই মুহূর্তে এই বদলোকের সাথে কথা বাড়াতে ইচ্ছে হলো না। কত বড় সাহস এর, তাকে পেতনি বলেছে। যেখানে চুল খোলা দিলে অন্যরা তাকে বলে অপসরা লাগছে, সেখানে এ বলছে পেতনি লেগেছে। বদমাইশ লোক একটা। আরোহী রাগে গজগজ করতে করতে তূর্ণের পাশ কাটালো। কিছুটা দূরে গিয়ে আবার ফিরে তাকালো পেছনে, গলা চড়িয়ে বলল, আমাকে পেতনি বললেন না, আমাকে পেতনি বললেন না। দেখবেন আপনার বউ একটা পেতনি হবে। তূর্ণ চোখ গরম করলো, তেড়ে গিয়ে বলল, কি বললি? আবার বলতো। আরোহী দাঁড়ালো না আর এক মুহূর্ত। এক দৌড়ে সে চলে গেল রান্নাঘরে। তূর্ণ হেসে ফেলল, মাথা চুলকে বলল, আসলে আমার বউ একটা পেতনি হবে। সূর্যটা মাথার উপরে। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষেরা খাবার টেবিলে খেতে বসে পড়েছে ইতিমধ্যে। টেবিলে এখন তুর্য, তৌফিক, তারেক, আরুষ, ইমনের দখলে। আর দৌড়ঝাঁপ করে তাদের খাবার পরিবেশন করছে পৃথা, ইশরাত, অনন্যা, ইরা এবং ইমনের স্ত্রী লাবণী। সকলের শরীরেই আজ ভাজে ভাঙা নতুন শাড়ি জড়ানো। একটা উচ্চপুচ্ছর ভাব ফুটিয়ে তুলতে বোধহয় এই সাজসজ্জা। পৃথা সকলকে খাবার দিতে দিতে গিয়ে দাঁড়ালো তুর্যের পাশে। নম্র কণ্ঠে শুধালো, আপনাকে আরেক পিস মাছ দেই? তুর্য চোখে ইশারা করলো। পৃথা আশেপাশে তাকালো। এত মানুষের মধ্যে লোকটা আবার কানে কানে কি বলতে চাইছে। পৃথা একটু ইতস্তত করলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, যা বলার পরে বলবেন। তুর্য মানল না। চোখের ইশারায় তবুও নিচে ঝুঁকতে বলল। পৃথা আশেপাশে তাকালো, অতপর সকলের চোখের আড়ালেই ঝুঁকলো একটু। তুর্য আশেপাশে চোখ বোলালো, একবার নিচু স্বরে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আজ। আমি যেন এই বুড়ো বয়সে এসেও আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম প্রিয়তমা। পৃথা লজ্জা পেল। এই লোকটা আর ভালো হলো না। আগেও ঠোঁটকাটা নির্লজ্জ লাগামহীন ছিল, এখনও তাই আছে। মানুষের বয়স বাড়ে নাকি তার ভেতরে একটা ভার্তিকতা চলে আসে, কিন্তু এই লোক বুড়ো হওয়ার পরও শুধরালো না। পৃথা আর চোখে একবার সবার পানে তাকিয়ে দেখলো কেউ তাদের কথা শুনেছে কিনা। না, বোধহয় শোনেনি। সবাই নিজের ভাবে খেতে শুরু করেছে। পৃথা সোজা হয়ে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে নিচু স্বরে বলল, বুড়ো বয়সে ভীমরতি। তুর্য ওষ্ঠ প্রসারিত করলো, মৃদু স্বরে গান ধরল, চুল পাকিলেই লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়স তো এই শুরু। তুর্যদের অর্থাৎ বাড়ির বয়োজ্যেষ্ঠদের খাবার পালা শেষ হতেই বাড়ির ছোটদের পালা এলো।
টেবিল দখল করে একপাশে বসলো আরোহী, তনয়া, তুলি এবং তানিয়া, আর অন্য পাশে বসলো তূর্ণ, তৌফিকের ছেলে নাহিয়ান, ইমনের 2 ছেলে ইমদাদ এবং ইনান। এদের মধ্যে তূর্ণ সবার বড়। নাহিয়ান এবং ইমদাদ পিঠাপিঠি হলেও ইনান এবং আরোহীদের তুলনায় বড়। পৃথা সবাইকে খাবার দিতে শুরু করলো। সবাইকে দিয়ে আরোহীর প্লেটে খাবার তুলে দিতেই চোখ বড় বড় করে ফেললো তূর্ণ। ব্যস্ত হয়ে বলল, ওকে একটু কম কম দাও মা। দিন দিন খেয়ে খেয়ে যে হারে মোটা হচ্ছে, কয়েকদিন পর না ফেটে যায়, তখন আবার আমাকেই ঝামেলায় পড়তে হবে। আরোহী চোখ ছোট ছোট করে তাকালো তূর্ণের পানে, থমথমে কণ্ঠে শুধালো, আপনাকে ঝামেলায় পড়তে হবে কেন? তুই ফেটে গেলে তোর বাপ মা তো কেঁদে কেটে জ্ঞান হারাবেন সাথে সাথে। আয়াজটাও ছোট, কি করতে হবে না হবে ভেবেই কুল কিনারা করতে পারবে না। এবারের সবাই তোর শোকে কাতর হয়ে ছিটকে পড়বে। তখন বাড়ির বড় ছেলে এবং তার একমাত্র শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকেই শক্ত থাকতে হবে। তোর ফাটা দেহ কোলে তুলে কাঁধে তুলে ছুটতে হবে হাসপাতালের অলিতে গলিতে। কি বেহুদা চিন্তাধারা। নাক মুখ কুচকালো আরোহী। নিজের প্লেটটা টেনে খাবার মুখে তুলতে তুলতে বলল, প্রথমত আমি মোটেও মোটা নই তূর্ণ ভাই, আর দ্বিতীয়ত আমি ফেটে গেলে আপনারা আমাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে না। আমাকে হাসপাতালে নেয়ার জন্য আপনি ছাড়াও নাহিয়ান, ইমদাদুল ভাই আছে। সবার হার্ট দুর্বল, ওরা তোর ফাটা দেহের পানে তাকিয়েই জ্ঞান হারাবে, আবার হাসপাতালে নেবে কখন? তূর্ণ ভাই আপনি কিন্তু। এইটুকু বলতেই আরোহীকে থামিয়ে দিল ইমদাদুল। খেতে খেতে বলল, হ্যাঁ রে আরোহী, সেদিন তোর পিছনে যে ছেলেটাকে দেখলাম, ছেলেটা কে রে? প্রশ্নটা করার সাথে সাথে সকলের চোখ মুখ যেন চকচক করে উঠল। তনয় আর তুলি খাবার রেখে তাকালো আরোহীর পানে, উৎসুক হয়ে শুধালো, কোন ছেলে রে? আরোহী ঢোক গিলল। সেদিন রাস্তায় হুট করে কোথা থেকে একটা ছেলে এসে প্রেম নিবেদন করেছিল তাকে। কোথাকার ছেলে কোন ছেলে কিছুই জানে না সে, শুধুমাত্র কয়েকদিন রাস্তা থেকে কলেজ যাতায়াতের সময় দেখেছিল, তারপরই প্রেম নিবেদন। কিন্তু এরা সেই সামান্য ঘটনাটাও জেনে নিয়েছে। এদের যন্ত্রণায় দেখা যাচ্ছে কোথাও শান্তি নেই। এখানে যারা যারা উপস্থিত আছে, বিশেষ করে তূর্ণ, একবার যদি বাবা মায়ের কানে একথা তুলে দেয়, তবে দেখা যাবে কাল থেকে সাথে বডিগার্ডের আবির্ভাব ঘটে গেছে। জোরপূর্বক হাসল আরোহী। আমতামতা করে বলল, কোন ছেলে? আমি তো কোনো ছেলেকে চিনি না। ইমদাদুল কপালে ভাঁজ পড়ল। সন্ধিহান সুরে বলল, তাহলে আমার বন্ধু ফাহাদ কি আমাকে মিথ্যে বললো? ওনাকে দেখেছে তুই কোন ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলি, এবং তোদের দেখে নাকি ওর মনে হয়েছে ছেলেটা তোকে বিরক্ত করছে, তাই আমাকে বলল। ফাহাদ ভাই কি দেখতে কি দেখেছে, তুমিও তার কথা বিশ্বাস করে নিলে? ছেলেটা গিয়েছিল। তূর্ণের শীতল কণ্ঠস্বর। খাওয়া থেমে গেছে তার আরও আগেই। এতক্ষণ শুধুমাত্র আরোহীর মুখ পানে তাকিয়ে অপেক্ষা করছিল ছেলেটার পরিচয় জানার জন্য, কিন্তু মেয়েটা তো একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। আরোহী ফাঁকা ঢোক গিলল। এলোমেলো দৃষ্টি ফেলে আবার বলল, তোমরা কোন ছেলের কথা বলছো আমি তো তাই বুঝতে পারছি না। সাথে সাথেই থমকে উঠল তূর্ণ। গলা বাড়িয়ে বলল, আমি সত্যিটা শুনতে চাইছি। তূর্ণের আকস্মিক ধমকে কেঁপে উঠল আরোহী। চুপসে গেল উপস্থিত অন্যরাও। তূর্ণ যে খেপে গেছে তা বুঝতে বাকি রইল না কারো। আরোহীও আমতা আমতা শুরু করলো। কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তার সাথে সাথেই প্রত্যাখ্যান করেছি। কথাটা শেষ হতে না হতেই তরুণের চেহারার রং বদলালো। চোখ দুটোতে কেমন রক্তিম আভাস ছড়িয়ে পড়েছে। চোয়ালটাও শক্ত হয়ে উঠেছে। হুট করেই খাওয়া রেখে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ছেলেটা। অবাক হলো সকলে। নাহিয়ান কিছুটা অবাক সুরেই শুধালো। তরুণ উল্টো ঘুরে পা চালালো। যেতে যেতে বেশ ভারী কণ্ঠে বলল, পেট ভরে গেছে আমার, তোরা খা। সন্ধ্যার সময় সূর্যটা ডুবে গিয়ে চারিদিক আধারে ঢেকে গিয়েছে অনেকটাই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোর ঝলকানিতে। আরোহীরা এখনো বাড়ি ফেরেনি। বড় ছোট সবাই মিলে আসর জমিয়েছে বাড়ির বসার কক্ষে। পৃথা, ইশরাত, অন্যান্য 3 জন মিলে ট্রেতে করে চা এনে রাখলো টি টেবিলে। একে একে চায়ের কাপ তুলে দিতে শুরু করলো সকলের হাতে। ঠিক তখনই বাড়ির সদর দরজা দিয়ে আবির্ভাব ঘটল তূর্ণের। ছেলেটার পানে তাকিয়ে আটকে উঠল সকলে। ধুলো মাখা জামা কাপড়, চুলগুলো এলোমেলো, কপালের কিছু অংশ কাটা। দেখেই মনে হচ্ছে কোথাও থেকে মারামারি করে ফিরেছে এ ছেলে।
তবুও যেন কেউ বিশ্বাস করতে পারল না তুর্য মারামারি করেছে। এমনকি আরোহীর সম্মুখে যেমনই হোক না কেন, এলাকা কিংবা পরিবারের ভদ্র ছেলে হিসেবে নামডাক রয়েছে বেশ। এসব মারামারি ঝামেলা তার চরিত্রের সাথে যায় না কখনো। তাহলে আজ কি এমন হলো যে মারামারি করে ফিরতে হলো? ছেলের এমন বিধ্বস্ত অবস্থা দেখে তারপরে ছুটে গেল পৃথা। হাত বাড়িয়ে ছেলেটার মুখে গালে বুলিয়ে দিয়ে অস্থির হয়ে শুধালো, কি হয়েছে? এ অবস্থা কেন তোর? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? না, মারামারি করেছি। তরুণের নির্লিপ্ত ভঙ্গিমা চমকালো সকলে। যে কথাটা মাথায় এলো বিশ্বাস করতে চায়নি কেউই, তবে তাই সত্যি হলো। তরুণও শেষ পর্যন্ত নিজের ভদ্রতার খোলস ছেড়ে মারামারি করে ফিরেছে। এতক্ষণ ছেলের জন্য মায়া দেখালো, এবার চোখ মুখ শক্ত হয়ে এলো পৃথার। ভারী কণ্ঠে বলল, বাইরে গিয়ে মারামারি করে ঘরে ফিরবে এই শিক্ষা দিয়েছিলাম আমি তোমাকে? দিন দিন অতন পতন হচ্ছে তোমার। তরুণের চোখ মুখের কোনো পরিবর্তন দেখা গেল না। পূর্বের ন্যায় নির্লিপ্ত ভঙ্গিতে সে বলল, কখনো কখনো প্রিয় কিছুর জন্য অধঃপতন শ্রেয়। কথাটা বলেই তরুণ পরপর তাকালো আরোহীর পানে। তবে তার এই ছোট্ট একটা বাক্যের গভীরতা উপলব্ধি করতে সক্ষম হয়নি কেউই। পৃথা যেন পূর্বের তুলনায় আরও ক্ষিপ্ত হলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, কি এমন প্রিয় বস্তু যার জন্য তুমি মারামারি করতে দ্বিধাবোধ করনি? তোমার এই মারামারির জন্য তোমার বাবাকে আমাদের প্রতিবেশীদের নিকট কতটা ছোট হতে হবে জানো তুমি? পৃথার কথা শেষ হতে না হতে মুখ খুলে তুর্য। ছেলে মারামারি করে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরলেও এতক্ষণ বেশ নির্লিপ্ত হয়ে চা পান করছিল সে। কিন্তু এ পর্যায়ে পৃথা তার নাম নিয়ে টানাটানি করে আর চুপ থাকতে পারল না। চা রেখে উঠে দাঁড়ালো। স্ত্রীর কথায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আমি মোটেই ছোট হইনি আমার ছেলের মারামারিতে, বরং গর্ববোধ হচ্ছে। এতদিনে না সে একটা কাজের মতো কাজ করেছে। পরপর তরুণের পানে ফিরে তাকালো তুর্য। কপালে ফাঁস পেলে প্রশ্ন করল, জিতে ফিরছো তো? মারামারিতে হারটা কিন্তু আমার একদম পছন্দ নয়। পৃথা হতবাক হলো, সাথে মেজাজটাও বিগড়ে গেল। কোথায় ছেলে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, তাকে বকবে বোঝাবে তা নয়, আরও উস্কে দিচ্ছে। বাবা মায়ের এমন প্রশ্রয় দেওয়ার জন্যই তো আজকাল ছেলে মেয়ের এত সাহস পাচ্ছে, বিগড়ে যাচ্ছে। ছেলে মেয়ে ভুল করলে প্রথমেই যদি বাবা মা তা শক্ত হাতে প্রতিরোধ করে, শাসন করে, তবে ছেলেমেয়েরা পরবর্তীতে আর সেই কাজ করার সাহস করে না। পৃথা দাঁতে দাঁত চাপলো, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, এই আপনার জন্য ছেলেটা বিগড়ে যাচ্ছে দিন দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মারামারি করে এসেছে তরুণ, তবে ঝগড়া লাগার সম্ভাবনা রয়েছে তার বাবা মায়ের মধ্যে। অনন্যা এগিয়ে এলো তরুণের পানে, কিছুটা ব্যস্ত হয়ে বলল, ইশরাত, ইরা, আয়ুষ, তৌফিক এবং অন্যান্যরাও সায় জানালো অনন্যার কথায়। তৌফিক তরুণের পানে তাকিয়ে বলল, তুই কক্ষে যা, ফ্রেশ হ, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসছি। প্রত্যুত্তরে তরুণ বলল না কিছুই। আরোহীর পানে শেষে একবার তাকিয়ে হাঁটা ধরল সিঁড়ির পানে। কিছুটা সময় গড়ালো। আরোহীরা আজ রাতে যতটুকু সময় এখানে কাটাবে বা হইচই করবে বলে পরিকল্পনা করেছিল, তাতে ভাটা পড়ল তরুণের মারামারি করে বাড়ি ফেরায়। বাড়ির ছোট সদস্যরা অর্থাৎ তনয়া, তুলি, ইমদাদ, নাহিয়ান, তানিয়া, ইনান সবাই যেন তরুণের শোকে দিশেহারা হয়ে উঠেছে। তারা এক একজন হয়তো কেঁদে দিতে পারলে শান্তি পেত। সকলের অবস্থা দেখে মনে মনে ভেঙচি কাটল আরোহী। একটু কপালই তো কেটেছে, তা নিয়ে সকলের কত আদিক্ষেতা। পুরো মাথাটা ফাটলে আরও ভালো হতো, তাও যদি লোকটার তার পিছনে লাগা বন্ধ হতো। এদের এত আদিক্ষেতা আর সহ্য হলো না মেয়েটার। উঠে দাঁড়ালো সে। অন্যদিকে পা চালাতেই পেছন থেকে ডাক পড়ল। তৌফিক ডেকে বলল, এই ফার্স্ট এইড বক্সটা তুনের ঘরে নিয়ে যেত। আরোহী থমকে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে হাত উঁচিয়ে তর্জনী আঙুলটা নিজের পানে তাক করে বলল, আমি। তৌফিক এগিয়ে গেল আরোহীর পানে, ফার্স্ট এইড বক্সটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, হ্যাঁ তুই নিয়ে যা, আমার হঠাৎ একটু কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে আবার। কিন্তু আমি তো। আরোহীর কণ্ঠে তোলা বাক্যটা পুরোপুরি শেষ করতে দিল না তৌফিক। ব্যস্ত হয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে যা, ছেলেটা বোধহয় অপেক্ষা করছে। তৌফিক চলে গেল। হতাশ হলো আরোহী। যারে দেখতে পারে না তার সম্মুখেই ঘুরে ফিরে যেতে হয় তাকে। কিন্তু কি আর করার, যেতে তো হবে। বড়দের কথা ফেরা নিশ্চয়ই কোনো ভালো মেয়ের কর্ম নয়।
ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল আরোহী। অতঃপর ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে হাঁটা লাগালো তরুণের কক্ষের পানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।